গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পামেলা, আমার চ্যানেল গল্পের জালি বাই পামেলাকে নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। গতকাল থেকে আমি একটি রহস্য উপন্যাস পড়ছি সৈয়দ মুস্তাফা সিরাজের, কর্নেল নীলাদ্রি সরকারের ওপরে। তার নাম হচ্ছে ভুতুড়ে লাশ। আজকে এর পরবর্তী অধ্যায় আপনাদের পড়ে শোনাবো। আমার পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন। এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ মোটিভেট করবেন। তাছাড়া পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে আমি যে সময় আপলোড করি না কেন আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যারা এই উপন্যাসটি আজকে নতুন শুনছেন তারা গতকালেরটা প্লিজ শুনে তারপরে এটি শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এবং আপনারা ধৈর্য ধরে প্লিজ গল্পটা পুরোটা শুনবেন। কারণ আপনারা যখন কোনো গল্পের বই পড়েন তখন নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি সেটা পুরোটা পড়েন, না হলে বুঝতে পারবেন না। কাজেই গল্পটা প্রতিটা এপিসোড পুরোটা শুনবেন, না হলে আপনারা ঠিক বুঝতে পারবেন না বা আপনাদের ভালোও লাগবে না। তাহলে চলুন আর সময় নষ্ট করব না, সরাসরি চলে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের গল্প ভুতুড়ে লাশ, অধ্যায় 4। ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল। কর্নেল তুম্ব মুখে বললেন, কফি খাও ডার্লিং, নার্ভ কিন্তু চাঙ্গা হবে। আরও কিছু মানে বেরুলেও বেরুতে পারে। কফি খেতে খেতে নোট বইটার আরও পাতা উল্টাচ্ছিলাম, কিন্তু ক্রসওয়ার্ড পাজল ছাড়া আর কিছুই নেই। আবার ওই পাতাটায় মন দিলাম, বললাম, না কর্নেল, এটা নিশ্চয় কোনো প্রাচীন দুর্লভ ছবি হারানোর কেস। এর মধ্যে কোনো সংকেত অবশ্য রয়েছে, কিন্তু যে এই নোট বইটা হাতাতে চায় সম্ভবত সে তার মর্ম উদ্ধার করতে পারে। বলে একটুখানি চিন্তাভাবনা করে নিলাম, তারপর আবার বললাম, আচ্ছা কর্নেল, ইংরেজি হরফগুলো যদি আমি সংখ্যার ভিত্তিতে সাজাই তাহলে? ডার্লিং, তুমি কিন্তু ওয়ার্ড গেমের পাল্লায় পড়েছ। আজকাল বিদেশে অবশ্য কুইজ খুব চালু। ওর কথা গ্রাহ্য না করে আঙ্গুল গুনে আমি হিসাব করতে থাকলাম। বললাম, কর্নেল একটা কাগজ দিন তো, দেখি কি মানে দাঁড়ায়। কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা প্যাড বের করে দিলেন। আমি হিসেব করে একটা ছক সাজিয়ে ফেললাম ইংরেজি বর্ণমালা সংখ্যার ভিত্তিতে। একে 1 ধরে ছকটা সাজালাম। ছকটা ছিল পাশাপাশি এই রকম: 7, 18, 1, 2, 18, 1, 18, 5, 1, 18, 20, 5, 2, 5, 19, 20। কর্নেলকে কাগজটা দেখিয়ে বললাম, দেখুন কর্নেল, লম্বালম্বি ধরলে 28, 42, 58 এবং আমি 32 পাচ্ছি। পাশাপাশি ধরলে কি পাচ্ছি? 28, 42, 44 এবং 46। তাহলে এবার দেখুন, 28, 42, 58, 32 ইজিক্যাল টু 160 দাঁড়াচ্ছে। আবার 28 প্লাস 42 প্লাস 44 প্লাস 46 ইজিক্যাল টু 160 দাঁড়াচ্ছে। তাহলে দেখুন কর্নেল, লম্বালম্বি এবং পাশাপাশি যোগ দিলে দুদিকে যোগফল কিন্তু 160। এটা নিশ্চয়ই কোনো একটা সংকেত। কর্নেল কফিতে চুমুক দিয়ে শুধু বললেন, বাহ, বেশ বলেছ তো জয়ন্ত। আরও উৎসাহী হয়ে আমি বললাম, তাহলে এবার দেখুন কর্নেল, এবার ইংরেজি অক্ষরগুলো একটু দেখি। ABEGRST 7টা অক্ষর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল বললেন, জয়ন্ত প্লিজ ফোনটা একটু ধরো তো। টেলিফোন তুলে সাড়া দিতেই কেউ একটা কড়া ধমক দিয়ে বলল, এই বেটা বুড়ো ঘুঘু, নোট বইটা কেন নিয়ে এসেছিস রে? হরি থেকে যদি ফেরত না দিস না তাহলে তোর টাক ফুটো করে দেব, বুঝেছিস তুই? বেটা বুড়ো ঘুঘু, হ্যাঁ ঘুঘু হয়েছ, ফাঁদ দেখনি তাই না? ফাঁদ দেখিয়ে তবে তোমাকে আমি ছাড়বো। তারপর লাইনটা কেটে গেল। টেলিফোন রেখে বললাম, কর্নেল, কেউ হুমকি দিল। তাই নাকি? কি হুমকি?
কথাগুলো আমি বললাম, আমার হাত কাঁপছিল। কর্নেলকে পুলিশ মহলে আড়ালে ঠাট্টা করে বুড়ো ঘুঘু বলা হয়। লোকটা দেখছি কর্নেলকে বিলক্ষণ চেনে এবং হরিবাবুকে ফলো করে এসেও থাকবে। আমাদের গতিবিধির দিকেও নজর রেখেছে। শীতের মধ্যে গায়ে ঘাম ঝরা গরম টের পাচ্ছিলাম। কর্নেল হেসে বললেন, জয়ন্ত, রহস্য বেশ ঘনীভূত বলা চলে, তবে তোমাকে ওয়ার্ড গেমের কিন্তু ভূতে পেয়েছে, সাবধান। বললাম, আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না কর্নেল যে এই 160 নম্বরটা কোনো একটা সংকেত? কর্নেল দাড়ি নেড়ে বললেন, তারপর কফি শেষ করে চুরুট ধরালেন। কিছুক্ষণ চুপচাপ চুরুট টানার পর টেলিফোনের দিকে হাত বাড়ালেন, একটা নাম্বার ডায়াল করলেন। তারপর বললেন, হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার বলছি, মিস্টার মুখার্জিকে একটু প্লিজ দিন তো। হ্যাঁ মিস্টার মুখার্জি, হ্যাঁ আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। না না, ওটা ফোনে বলা যাবে না, মুখোমুখি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কাল সকাল 9টায় যাচ্ছি। আচ্ছা ধন্যবাদ, রাখছি। কান খাড়া করে শুনছিলাম। বললাম, তা মিস্টার মুখার্জি মানে কি সেই রিটায়ার্ড অ্যাডভোকেট শচীনবাবু? কর্নেল বললেন, হ্যাঁ জয়ন্ত, তুমি ইচ্ছা হলে সঙ্গী হতে পারো। নাকি উড়োফোনের হুমকিতে তুমি ভয় পেয়ে গেছো? আমি বললাম, আপনার সঙ্গে থাকলে আমি যমরাজকেও ভয় পাই না কর্নেল। কিন্তু জয়ন্ত, তোমার মুখে তো অস্বস্তির ছাপ। না, ওটা কিছু নয়। ঠিক আছে, কিন্তু ডার্লিং, ওয়ার্ড গেমের ভূত তোমাকে একটা অঙ্ক কিন্তু উপহার দিয়েছে। সত্যি ওয়ার্ড গেমের ভূত আমাকে পেয়ে বসেছিল। বাড়ি ফিরে অনেক রাত্রি পর্যন্ত ছকটা নিয়ে অনেক জল্পনা এবং আগ কষাকষি চলল। শেষে ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম। সে রাত্রে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখলাম। খুন খারাপি, ভূত প্রেত, আবার কখনো পরীক্ষার হলে বসে অঙ্কের পরীক্ষা দিচ্ছি, কিন্তু কিছুতেই অঙ্ক কষতে পারছি না। সকালে কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে শুনলাম কিছুক্ষণ আগে হরিবাবু সেই কালো নোট বইটা নিয়ে গেছেন। কর্নেল আমার অপেক্ষা করছিলেন। আমরা ভবানীপুরে অবসরপ্রাপ্ত আইনজীবীর বাড়ি রওনা হলাম। বাড়িটা কলকাতার আর সমস্ত বনেদি অভিজাত বংশীয়দের বাড়ির মতোই বিরাট। মস্ত গেট এবং সুদৃশ্য লন। চারিদিকে উঁচু দেওয়াল ঘেরা রয়েছে। মধ্যিখানে দোতলা পুরনো আমলের বিলিতি স্থাপত্য। বড় বড় থাম, ফুল বাগানে মর্মর মূর্তি। একটা লোক আমাদের বসার ঘরে অপেক্ষা করতে বলে চলে গেল। কর্নেল বললেন, জয়ন্ত, শচীনবাবুর চেম্বার ছিল ওই যে, হ্যাঁ, ওই পাশের একটা আলাদা বাড়িতে। সেটা এখন নার্সিংহোম হয়েছে। এক ডাক্তারকে উনি ভাড়া দিয়েছেন। শচীনবাবুর তো ছেলে নেই, এক মেয়ে রয়েছেন, তো সে স্বামীর সঙ্গে আমেরিকায় থাকে। ভিতরের দরজার পর্দা তুলে নাদুস নুদুস চেহারার এক ভদ্রলোক বেরুলেন। তার হাতে একটা ছড়ি। কর্নেল নমস্কার করে বললেন, হ্যাঁ, আলাপ করিয়ে দিই, দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার জয়ন্ত চৌধুরী। শচীনবাবু ভুরু কুঁচকে আমাকে দেখে বললেন, খবরের কাগজের লোক কেন সঙ্গে নিয়ে এসছেন কর্নেল সাহেব? দেখুন, আমি কিন্তু পাবলিসিটি একদম পছন্দ করি না। কর্নেল হেসে বললেন, না না, ও আমার তরুণ বন্ধু, সময় পেলে ও আমাকে অ্যাসিস্ট করে। যাকগে, বলুন কি ব্যাপার। বলে আইনজীবী বসলেন। মনে হলো বাতের অসুখে ভুগছেন। একটা পা ছড়িয়ে দিলেন। গায়ে গলাবন্ধ লম্বা কোট, মাথায় মাফলার জড়ানো এবং পরনে পায়জামা, পায়ে মোজা ও পামশু। কর্নেল বললেন, আচ্ছা মিস্টার মুখার্জি, হরিচরণ গাঙ্গুলি নামে কেউ একসময় কি আপনার ক্লার্ক ছিলেন? হরি? আইনজীবী নিষ্পলক চোখে তাকিয়ে আবার বললেন, তা হরির কি হলো? শুনেছি সে তো এখন আলিপুর কোর্ট চত্বরে বসে টাইপ করে, ভালোই তো কামায়। মিস্টার মুখার্জি, উনি আপনার ক্লার্ক ছিলেন কি না আমি কিন্তু সেটুকুনি শুধু জানতে চাইছি। হ্যাঁ ছিল। কিন্তু কেন জানতে চাইছেন আপনি? আচ্ছা, ওকে কি আপনি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন, নাকি উনি নিজেই কাজ ছেড়ে চলে গিয়েছিলেন? শচীনবাবু একটু গুম হয়ে থাকার পর বললেন, না,
আমি ছাড়িয়ে দিয়েছিলাম, প্র্যাকটিস ছেড়ে দিলেও ওকে আমি রাখতাম। আসলে অন্য অনেক কাজ ছিল, আমি করাতাম। কিন্তু আমার ঠাকুর ঘর থেকে বিগ্রহ চুরি গেল। যাকে যাকে সন্দেহ হয়েছিল হরি তাদের মধ্যে একজন ছিল। তাই নাকি? তা কি বিগ্রহ? রাধাকৃষ্ণ। বলে শচীনবাবু কপালে দুহাত জোর করে ঠেকালেন। গাঢ় স্বরে ফের বললেন, দেখুন কর্নেল, বংশের প্রাচীন বিগ্রহ ছিল। আমরা পুরুষানুক্রমে বৈষ্ণব। 500 বছরের প্রাচীন বিগ্রহ স্বয়ং শ্রী চৈতন্যের হাত থেকে আমার পূর্বপুরুষ আশীর্বাদ স্বরূপ পেয়েছিলেন। আচ্ছা, তো কোনো রত্ন ছিল সেই বিগ্রহে? হ্যাঁ ছিল। বাজার দরের কথা যদি আপনি ধরেন তবে তার দাম তত কিছু নয়, কিন্তু যদি আপনি ইতিহাস বা আর্টের প্রশ্ন তোলেন তাহলে আমি বলবো ওই বিগ্রহ খুব দুর্লভ। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, রেয়ার আর্ট? শচীনবাবু সঙ্গে সঙ্গে বললেন, রেয়ার আর্ট কি বলছেন মশাই, রেয়ারেস্ট আর্ট বলুন। বেস্ট? হ্যাঁ? শচীনবাবু রুষ্ট মুখে আমার দিকে তাকালেন। কর্নেল দ্রুত বললেন, আচ্ছা মিস্টার মুখার্জি, আপনারা তো ব্রাহ্মণ, তো আপনি কি নিজেই পুজো করতেন নাকি পুজোর জন্যে কোনো ঠাকুর রেখেছিলেন? শচীনবাবু অন্যমনস্কভাবে বললেন, দেখুন কর্নেল, আমি মশাই কোর্ট কাছারি করতাম, ওকালতি আমার পেশা। মিথ্যাকে সত্য আবার সত্যকে মিথ্যা করা ছিল আমার একটা কারবার। তো আমি স্পষ্ট কথা বলা পছন্দ করি। নিজের পুজোর মতন পবিত্র কর্ম করতে আমার সংকোচ হতো, তাই আমি ঠাকুর রেখেছিলাম। বংশের আরাধ্য বিগ্রহের সেবা যত্ন, তারপর দোল বা রাস পূর্ণিমা ইত্যাদির বাৎসরিক সব অনুষ্ঠান ঠাকুরমশাই সামলাতেন। আমার অত সময় কোথায় বলুন? আচ্ছা মিস্টার মুখার্জি, বিগ্রহ কিভাবে চুরি গিয়েছিল? ঠাকুর ঘরে তালা ভেঙে চোর ঢুকেছিল। কি বলবো আপনাকে কর্নেল, ভোরে গঙ্গা স্নান করতে যাওয়ার সময় ঠাকুর মশাই দেখেন দরজার তালা ভাঙা, ভিতরে কোনো বিগ্রহ নেই। পুলিশ এলো। বাড়ির লোকজন বলতে তো আমি, আমার স্ত্রী, একমাত্র মেয়ে, কর্মচারী, ঝি চাকর দারোয়ান সবেরা। পুলিশ জেরা করে চলে গেল। সন্দেহ করার মতন কাউকে অবশ্য পাইনি। কি বলবো, সে রাত্রে ঠাকুর মশাই মনের দুঃখে আত্মহত্যা করলেন। শচীনবাবু ভিজে কণ্ঠস্বরে আবার বললেন, আসলে উনি একটু পাগলাটে সাধক টাইপের লোক ছিলেন। তো হরি যদিও রাত্রে পাইকপাড়ায় নিজের বাসায় থাকতো, আমার কেন যেন ওর উপরে সন্দেহ হয়েছিল। তবে কেন সন্দেহ হয়েছিল সেটা এতদিন পরে আর ঠিক মনে নেই। আচ্ছা, আপনি তো ওর মামাতো ভাই শ্যামসুন্দরকে চিনতেন? শ্যামসুন্দর? নামটা আমার চেনা চেনা ঠেকছে। আহ, হরি মাঝে মাঝে অবশ্য তার এক আত্মীয়কে এনে চাকরির জন্য সুপারিশ করত, মনে পড়ছে আমার। তা সেই কি? আচ্ছা মিস্টার মুখার্জি, হরিবাবুর এ বাড়িতে তো গতিবিধি ছিল অবাধ নাকি? হ্যাঁ সেটা ছিল। আমার কর্মচারীদের আমি নিজের ফ্যামিলির লোক বলে মনে করতাম, এখনও করি। এখন অবশ্য আর অত লোক নেই, দরকারও হয় না। আচ্ছা, হরিবাবু তার সেই আত্মীয়কে নিয়ে কি এই বাড়িতে প্রায় আসতেন? হ্যাঁ এসে থাকবে, আমার ঠিক মনে নেই। আচ্ছা আপনি একটু মনে করে বলুন, চেষ্টা করুন যে হরিবাবুকে কেন আপনার সন্দেহ হয়েছিল? শচীনবাবু একটু নড়ে বসে বললেন, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমার এক কর্মচারী, আমার বৈমাত্র ভাই, আপনি তো জানেন, তরুণের বাড়ি থেকে হরিকে বেরুতে দেখেছিল। তো বিগ্রহ চুরির কিছুদিন আগে ঘটনা, পুলিশ তরুণকে জেরা করেছিল। তরুণ বলেছিল যে হরি ওর সেই আত্মীয় চাকরির জন্য নাকি ওর কাছে গিয়েছিল। তবে আজও আমার দৃঢ় বিশ্বাস কর্নেল, তরুণী বিগ্রহটা চুরি করিয়েছিল। ওর মতন বদমাইশ আর দুটো নেই। দেশ বিদেশে ব্যবসা করে, বিদেশে ওই বিগ্রহ বেচে বহু টাকা দাম পেয়েছে। তরুণ 2 নম্বরই ব্যবসা করে, আমি জানি, নিষিদ্ধ মাদক দ্রব্য। আমি ওকে এবার ঠিক ধরিয়ে দেব, জেল খাটিয়ে তবে আমি ছাড়ব। আচ্ছা মিস্টার মুখার্জি, হরিবাবুর নাকের বাপাশে কি প্রকাণ্ড জরুল ছিল? আইনজীবী হঠাৎ এ প্রশ্নে খাপ্পা হয়ে বললেন, আপনি ও মাসে এসে আমার বরমডি বাড়ি সম্পর্কে একটা ভুতুড়ে গল্প ভেদে বসলেন, আজ এসে আবার হাজারটা প্রশ্ন করছেন আপনি। প্লিজ মিস্টার মুখার্জি। শচীনবাবু মুখ বিকৃত করে বললেন, হরির নাকের পাশে জরুল নিয়ে আপনার কেন যে মাথা ব্যথা আমি তো বুঝতে পারছি না। তাহলে ছিল?
আসলে জরুলটা বিচ্ছিরি দেখাতো বলে আমি বলেছিলাম যে অপারেশন করে নিও। এবার নিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। না, উনি অপারেশন করে নিয়েছেন। তা আপনি হঠাৎ জরুল নিয়ে পড়লেন কেন? মানে আপনি কি করে হরিকে চিনলেন? কর্নেল হেসে বললেন, আসলে আলিপুর কোর্টে আমার এক আত্মীয়ের একটা মামলা চলছে, তো সেই সূত্রে আলাপ হয়েছে হরিবাবুর সাথে। উনি টাইপিস্টের কাজ করেন, তো কথায় কথায় আপনার কথা বলছিলেন যে উনি আপনার ক্লার্ক ছিলেন। ও, আমার নিন্দা করছিল, বুঝেছি। না না, আপনার সুখ্যাতিই করছিলেন উনি। আইনজীবীর মুখ দেখে মনে হলো কথাটা উনি বিশ্বাস করলেন না। বললেন, যাকে আপনার আসার উদ্দেশ্যটা বলুন। এবার খুলেই বলুন আপনি। আমি দেখুন স্পষ্ট কথা বলতে কিন্তু ভালোবাসি। আপনি কর্নেল সাহেব বলেই আমি এতক্ষণ কথা বলছি। একজন পরিচারক এতক্ষণে চায়ের ট্রে আনলো। আইনজীবী খেকিয়ে উঠে বললেন, তোদের কি 14 মাসে বছর হয়? 2 কাপ চা করতেই সারাদিন লাগিয়ে দিবি নাকি? নিন কর্নেল সাহেব, চা খান। প্লিজ কিছু মনে করবেন না, আসলে মাঝে মাঝে আমার কেমন জানি মেজাজটা বিগড়ে যায়। কিভাবে যে বেঁচে আছি দেখতেই তো পাচ্ছেন। হেকে কি বাঁচা বলে? ভদ্রলোকের কথাবার্তার ভঙ্গি দেখে আমারও মেজাজ বিগড়ে গিয়েছিল, কিন্তু কর্নেলের দেখা দেখি চায়ের কাপ হাতে নিতে হলো। তাছাড়া বিগ্রহ চুরির ঘটনা সেই কালো নোটবইয়ের ওয়ার্ড গেমের সঙ্গে জড়িয়ে রহস্য সত্যি ঘনীভূত হয়ে উঠেছে। কর্নেল চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আচ্ছা মিস্টার মুখার্জি, আপনার ঠাকুরঘর থেকে ঐতিহাসিক পবিত্র বিগ্রহ তো চুরি গিয়েছিল, তো পুলিশ তো আজ পর্যন্ত সেটা উদ্ধার করে দিতে পারেনি। আমার মনে হচ্ছে যে বিগ্রহ কিন্তু এখনো বিদেশে পাচার হয়নি, কোথাও একটা লুকোনো রয়েছে। এবার যদি আপনি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দেন তাহলে আমি হয়তো বিগ্রহটা উদ্ধার করে দিতে পারি। শচীনবাবু ভুরু কুঁচকে তাকালেন কর্নেলের দিকে, তারপর বললেন, আপনি তো নেচারিস্ট, আপনার কার্ডে এটা লেখা আছে, কিন্তু আপনি যে ভেতর ভেতর গোয়েন্দাগিরি করেন, হ্যাঁ, এখন তো এটা আমার বেশ সন্দেহ হচ্ছে। না মিস্টার মুখার্জি, আমি মাঝে মাঝে কোনো রহস্যের সঙ্গে জড়িয়ে গেলে রহস্য ফাঁস করতে উঠে পড়ে লাগি। আপনি বলতে পারেন এটা আমার একটা হবি। তা বিগ্রহ চুরিতে রহস্য কোথায় মশাই? এটা তো স্রেফ একটা চুরি, ওটা তো তরুণেরই কীর্তি নাকি? আপনার বরমডিহির বাড়িতে মিস্টার মুখার্জি যে ঘটনার কথা বললাম, আমার ধারণা তার সঙ্গে আপনার বিগ্রহ চুরির কিন্তু একটা যোগসূত্র রয়েছে। হ্যাঁ, আপনি কি বলছেন? আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ, বলুন। আচ্ছা, বিগ্রহ কি আপনি বৈমাত্রেয় ভাই তরুণকে ফাঁসানোর জন্যে নিজে চুরি করে? আইনজীবী হঠাৎ আর্তনাদের সুরে চেঁচিয়ে উঠে বললেন, বেরিয়ে যান আপনারা, বেরিয়ে যান, গেট আউট ফ্রম মাই হাউস, বেরিয়ে যান বলছি, নইলে না দারোয়ান ডেকে আপনাদের বের করে দেব। কর্নেল তুম্ব মুখে উঠে দাঁড়ালেন, তারপর হনহন করে বেরিয়ে গেলেন। আমি যে ওকে অনুসরণ করলাম সেটা বলা নিষ্প্রয়োজন। রাস্তায় গিয়ে বললাম, কর্নেল, হঠাৎ উকিল ভদ্রলোককে ওরকম একটা অদ্ভুত প্রশ্ন কেন করলেন আপনি? কর্নেল একটু হেসে বললেন, ডার্লিং, গ্র্যাব রেয়ার আর্টস বেস্ট। ওহ, খালি হেয়ালি করা না আপনার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ওয়ার্ড গেম ডার্লিং, ওয়ার্ড গেম। কথা বললে আরও হেয়ালি বাড়বে, তাই আমি চুপ করে গেলাম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সির কাছে গিয়ে কর্নেল বললেন, আলিপুর কোর্ট যাবেন? ট্যাক্সি ড্রাইভাররা বরাবর আমি দেখে আসছি কর্নেলের কথায় তারা না করে না, পাদ্রী সুলভ চেহারার জন্যে কিংবা বিদেশি সাহেবের দেশি নমুনায় বশীভূত হয় কিনা কে জানে। আলিপুর কোর্ট চত্বরে নেমে কর্নেল পকেট থেকে হরিবাবুর সে কার্ডটা বের করে দেখে নিলেন, তারপর হাঁটতে শুরু করলেন। ভিড়ে ভরা সংকীর্ণ রাস্তা, পাশে একটা ড্রেন, একটা ঝাঁকড়া গাছের তলায় তেরপল টাঙানো ছিল, সেখানে একটা টেবিল চেয়ার এবং টেবিলে একটা ছোট টাইপরাইটার। কর্নেল সেখানে দাঁড়ালে এক তরুণ ছুটে এলো, এসে বলল, স্যার, আপনারা কি হরিকাকুকে খুঁজছেন? হোটেলে কিন্তু এক্ষুনি খেতে গেলেন, এক্ষুনি এসে পড়বেন, একটু ওয়েট করুন। কর্নেল বললেন, তা তুমি কি হরিবাবুর অ্যাসিস্ট্যান্ট নাকি?
আমি স্যার এখানে সবাইকে হেল্প করি। তাই নাকি? তো কি হেল্প করো? আপনি স্যার হেল্প বোঝেন না? কর্নেল হেসে বললেন, বুঝলাম, কিন্তু ধরো আমার হঠাৎ এখন একটা চিঠি লেখানোর দরকার, তো তুমি কি কোনো হেল্প করতে পারবে? ওই তো মাখনদা টাইপ করছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাখনদা, চলুন ওখানে। না, আমায় বাংলায় একটা চিঠি লেখাতে হবে। এখানে তো বাংলায় স্যার টাইপ হয় না। নাকি হয়? আচ্ছা দাঁড়ান স্যার, আমি একটু জিজ্ঞাসা করে আসি। শোনো, হাতের লেখা হলেই চলবে, তো তোমাকে একটু খুলে বলি, তাহলে তুমি বুঝতে পারবে। কর্নেল আমাকে দেখিয়ে বললেন, দেখো এই ভদ্রলোক হচ্ছে অবাঙালি ব্যবসায়ী, তো ইংরেজিও ভালো জানেন না, তা না হলে একে দিয়ে আমি লেখাতাম, তো একটু বুঝিয়ে লিখতে হবে। আর এই দেখো আমার হাতের অসুখ, সবসময় খালি হাত কাঁপে। কর্নেলের হাতের কাঁপুনি দেখে আমি তো হতবাক। স্মার্ট তরুণটি বলল, তা স্যার খামে না পোস্ট কার্ডে না ইনল্যান্ডে? কর্নেল কাঁপা কাঁপা হাতে পকেট থেকে একটা পোস্ট কার্ড বের করে দিলেন, বললেন, কি বলবো, আমার কাজের লোক বিষ্টু দেশে গেছে, খুব অসুবিধা হচ্ছে ভাই, তো শীঘ্রই আসতে লেখো, তো এমন করে চিঠি লেখো যেন চিঠি পেয়েই সে চলে আসে, তো একটু তাড়াতাড়ি করো ভাই। ওই পোস্ট অফিসে পোস্ট করে আমি বাড়ি যাব, ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে এসেছি। তরুণটা তখনই পোস্ট কার্ডে দ্রুত কলম চালালো। 1 মিনিটে 1 পৃষ্ঠা ভরিয়ে ফেললো, পরের পৃষ্ঠায় আধ মিনিট, তারপর চোখ নাচিয়ে বলল, দেখলেন স্যার কেমন লিখলাম? চিঠি পেয়েই এসে যাবে। তা স্যার আপনার নাম বলুন। হ্যাঁ লেখো, শিবপদ মজুমদার, ব্যাস, আর কিছু না। ঠিকানা লেখো, বিষ্ণুচরণ ধারা, গ্রাম আর পোস্ট অফিস হচ্ছে গোবিন্দপুর, জেলা বর্ধমান। না, পিনকোড জানি না। পোস্ট কার্ড নিয়ে কর্নেল তাকে একটা 5 টাকার নোট দিলেন। সে টাকা পকেটস্থ করে বলল, হরি কাকু জানতে পারলে কিন্তু রাগ করবে স্যার, আপনারা শীঘ্রই কেটে পড়ুন, ওনার আসার সময় হয়ে গেল। না, তুমি হরিবাবুকে কিছু বলবে না, তাহলেই তো হলো। আমার মাথা খারাপ নাকি স্যার? কর্নেল হন্তদন্ত হয়ে ড্রেন ডিঙিয়ে চলতে থাকলেন। তারপর একটা ট্যাক্সিও মিলে গেল। ট্যাক্সিতে চেপে বললাম, ব্যাপারটা কি হলো কর্নেল? কর্নেল মিটিমিটি হেসে বললেন, দৈবাত একটা চান্স পেলে আমি ছাড়ি না জয়ন্ত, তবে আমি এটা আগেই ভেবে রেখেছিলাম। কোর্ট এলাকা বড় বিচিত্র হে, কত রকমের পেশার যে লোক ঘুরে বেড়ায়, কি বলবো তোমায়। হেয়ালি শুনে আমি চুপ করে গেলাম। কর্নেল পোস্ট কার্ডে মন দিয়েছেন। ইলিয়াট রোডের অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল বললেন, শোনো জয়ন্ত, এবেলা আমার এখানে তোমার কিন্তু লাঞ্চের নেমন্তন্ন, বিকেলে দুজনে একসঙ্গে বেরুবো। না না, এখন প্লিজ কোনো প্রশ্ন করো না, শুধু চুপচাপ দেখে যাও, কেমন? কর্নেল আমার কাঁধে চাপড় দিলেন। তারপর টেবিলের ড্রয়ার খুলে হরিবাবুকে লেখা লাল কালি সেই চিঠিটা বের করে পোস্ট কার্ডে লেখার পাশে রাখলেন। হাতে আতস কাজ। একটু পরে বললেন, ছোকরা দারুণ চৌখস, হুমকি দেওয়া চিঠিটা ওর হাতেরই লেখা। খামের ঠিকানা না ওর নয়, অন্য কারো। যে হরিবাবুকে হুমকি দেওয়া চিঠিটা ওই ছোকরাকে দিয়ে লিখিয়েছে, সে খুব সতর্ক, তাই হরিবাবু ঠিকানাটা নিজের হাতেই লিখেছে। পুলিশ যদি হাতের লেখা শনাক্ত করে শেষ পর্যন্ত ছেলেটিকে পাকড়াও করে, বিপদটা ওর ঘাট দিয়েই যাওয়ার চান্স ছিল। ছোকরাটা তো ওই ধরনেরই পেশা। তবে দেখো জয়ন্ত, ছোকরা বলা মানে গাল দেওয়া। ছেলেটা ভালোই বাংলা লেখে, হয়তো খুব গরিব বলে বেশি লেখাপড়া শেখার চান্সটা পাইনি, কিন্তু চলতি বাংলা চমৎকার আসে ওর হাত দিয়ে। ইচ্ছে করলে ছেলেটা লেখক হতে পারতো, এবং আমার মনে হয় তোমার চেয়ে অনেক ভালো গদ্য লিখত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গম্ভীর হয়ে আমি বললাম, কোনো প্রশ্ন করা চলবে না, আপনার নির্দেশ। না জয়ন্ত, আমি তোমার হয়ে প্রশ্ন তুলছি। ছেলেটা হরিবাবুকে কাকু বলে, তাকে হুমকি দেওয়া চিঠিটা সে কেন লিখলো? এর উত্তর হলো, চিঠিতে কাউকে সম্ভাষণ কিন্তু করা হয়নি, কাজে চিঠিটা যে হরিবাবুকে লেখা হচ্ছে সেটা জানতো না। এবার প্রশ্ন উঠবে যে ছেলেটা এমন চিঠি লিখতে রাজি কেন হলো? না, ছেলেটা জানে যে কোর্টের পরিবেশে ক্রিমিনালরাও ঘোরাফেরা করে। দ্বিতীয়ত ছেলেটির টাকার দরকার, ওই পরিবেশটাই টাকা রোজগারের নানা ধান্দা সুযোগ সামনে এনে দেয়, তো সেই সুযোগে যারা ওখানে ঘোরাফেরা করে তারা ছাড়ে না, ছেলেটাও ছাড়েনি। এবার আমি বললাম, তাহলে তো মনে হচ্ছে কর্নেল ছেলেটা আপনার কেসে একটা মূল্যবান সূত্র।
হ্যাঁ, সেটা তুমি বলতে পারো, তবে এখন এই সূত্রের দিকে আমি আপাতত হাঁটছি না। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চুরুট ধরালেন, তারপর একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, দেখো জয়ন্ত, তোমার প্রশ্ন ছিল যে শচীন্দ্রলাল মুখার্জি নিজের বইমাত্র ভাইকে চুরির দায় ফাঁসানোর জন্য যে বিগ্রহ চুরি করেছিলেন সেটা আমি কি করে জানলাম। তো বিগ্রহ চুরির কথা আমি কিন্তু জানতাম না, ওটা আমি একটা আন্দাজে ঢিল ছুঁড়ে ওর প্রতিক্রিয়া আমি দেখতে চেয়েছিলাম। তা আপনি কি দেখলেন বা বুঝলেন? দেখো জয়ন্ত, ওর ক্ষতস্থানে আমি আঘাত করেছি। তুমি চিন্তা করো একটা জিনিস, আফটার অল আমি কর্নেল নীলাদ্রি সরকার। আমার এই যে চেহারা, এই যে ব্যক্তিত্ব, না প্লিজ ডোন্ট লাফ। তুমি বাস্তবতার দিক থেকে চিন্তা করো, যতই বদরাগী এবং দুধে আইনজীবী হন কিংবা অভিজাত বংশীয় হন, কোনো ভদ্রলোক ওই ভঙ্গিতে অভদ্রভাবে আমাদের বেরিয়ে যেতে বা দারোয়ান ডেকে বের করে দেওয়ার কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করবেন না। তর্ক করবেন ক্রুদ্ধভাবে, কিংবা আমাকে কনভিন্স করার চেষ্টা করতেন উনি, কিন্তু আমি কথাটা শেষ করতে না করতে উনি কিন্তু হিংস্র হয়ে উঠলেন। তার মানে আমার মুখোমুখি আর এক মুহূর্ত বসে থাকার ওনার সাহস বা ক্ষমতা কোনোটাই ছিল না। আমি সাধারণ মানুষ হলে অন্য কথা ছিল, কিন্তু আমি কর্নেল নীলাদ্রি সরকার, আমি উচ্চপদস্থ একজন সামরিক অফিসার ছিলাম। তো আমি বাধা দিয়ে বললাম, হ্যাঁ আপনার কথায় অবশ্য যুক্তি রয়েছে। শোনো জয়ন্ত, আমার থিওরি হলো শচীনবাবু বিগ্রহ নিজেই চুরি করে কোনো বিশ্বস্ত লোকের হাত দিয়ে তরুণবাবুর বাড়িতে পাচার করে পুলিশে খবর দিতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বস্ত লোকটির হাত থেকে বিগ্রহ অন্য হাতে চলে যায়। কিংবা এমনও হতে পারে যে সেই লোকটাই বিগ্রহ আত্মসাৎ করে মিথ্যা কথা বলে শচীনবাবুকে। ক্রুদ্ধ শচীনবাবু তখন তাকে বরখাস্ত করে তাড়িয়ে দেন। তা কর্নেল হরিবাবু সেই বিশ্বস্ত লোক নন তো? হ্যাঁ জয়ন্ত, এক্ষেত্রে সম্ভাবনা কিন্তু 99% বলা চলে। তাহলে তো দেখা যাচ্ছে কর্নেল যে হরিবাবুকে কেউ হুমকি দিয়ে শ্যামবাবুর নোট বই চাইছে, তার মানে হরিবাবুর হাত থেকে শ্যামবাবু সেটা হাতিয়ে নিয়ে পালিয়েছিলেন, কিন্তু এ পর্যন্ত কোনো কারণে তাহলে বেচতে পারেননি, মানে লুকিয়ে রেখেছে। কর্নেল বললেন, বলে যাও। তাহলে নোট বইয়ের ওয়ার্ড গেমে এমন কোনো একটা সংকেত রয়েছে কর্নেল, যা থেকে শ্যামবাবু লুকিয়ে রাখা বিগ্রহের খোঁজটা মিলবে। তাহলে এবার একটা তৃতীয় পার্টি কিন্তু এসে যাচ্ছে। হ্যাঁ আসছে বটে। কর্নেল হঠাৎ হেসে উঠে বললেন, ওয়ার্ড গেম ছেড়ে এখন আমরা থিওরি গেম বা তত্ত্বক্রীড়ায় রত হয়েছি। বাজে জল্পনা ডার্লিং, বাজে সমস্ত জল্পনা। বলে হাঁক দিলেন, ষষ্ঠী, আমরা কিন্তু খেতে বসবো। ষষ্ঠী পর্দার ফাঁকে মুখ বাড়িয়ে বলল, সব রেডি বাবামশাই। খাওয়ার পর ভাত ঘুম আমার বহু বছরের অভ্যাস। ডিভানে লম্বা হয়েছিলাম। কর্নেল ইজি চেয়ারে বসে একটা গাবদা বইয়ের পাতায় মনোনিবেশ করলেন। কতক্ষণ পরে কর্নেলের ডাকে উঠে বসলাম। কর্নেল বললেন, জয়ন্ত, জয়ন্ত উঠে পড়ো, 3:30 কিন্তু বাজে। শীতের দিনে 3:30 মানে হচ্ছে বিকেল। উঠে পড়ো ডার্লিং, গরম কফি খেয়ে চাঙা হয়ে নাও, একটু পরে কিন্তু বেরুবো। ষষ্ঠী কফি ট্রে রেখে গিয়েছিল। কর্নেল কফি তৈরি করে আমাকে দিলেন, নিজেরটা তৈরি করে চুমুক দিয়ে বললেন, দেখো জয়ন্ত, বরমডিহিতে দেখা সেই তুর্কি ঘোষসওয়ার সম্পর্কে আমি কিন্তু কিছু তথ্য পেলাম। মানে সেই অলক্ষণে প্রজাপতিটা? আহা ডার্লিং, অলক্ষণে কেন বলছো? মধ্য এশিয়ার এই প্রজাতির প্রজাপতি এদেশে আমদানি করেছিলেন স্বয়ং মুঘল বাদশাহ জাহাঙ্গীর। তুমি কি এটা জানো? তার একটা চিড়িয়াখানাও ছিল ফুল বাগিচায় ওই প্রজাপতি। কর্নেলের কথা শেষ হলো না, হঠাৎ ডোরবেল বেজে উঠল। একটু পরে ষষ্ঠীর পাশ কাটিয়ে হরিবাবু ঘরে ঢুকলেন। ধপাস করে সোফার কোনায় বসে ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, আহ, কি বাঁচা যে বাঁচলাম স্যার, নিয়ে গেল। আপনাকে কৃতজ্ঞতা জানাতে আজ সকাল সকাল স্যার সমস্ত কাজ ফেলে চলে এসেছি। কর্নেল বললেন,
তাই নাকি? তো নোট বইটা? আজ্ঞে, লোকটার চেহারা স্যার একেবারে স্যার মস্তান মার্কা। যেই এনবি বলেছে আমি তো তার হাতে নোট বইটা তুলে দিলাম, চলে গেল। সাহস করে স্যার আমি মুখ তুলে তাকাতে পর্যন্ত পারিনি, শুধু পিছনটা দেখেছি অবশ্য। ওহ স্যার, কি বাঁচাই বাঁচলাম, ঠাকুরই শুধু জানেন। কর্নেল হেঁকে বললেন, ষষ্ঠী, এক পেয়ালা দিয়ে যা বাবা, গেস্ট এসেছেন। একটুখানি খান হরিবাবু, উত্তেজনা দূর হবে, আপনার নার্ভও চাঙ্গা হবে। হরিবাবু রুমাল বের করে মুখ মুছলেন। ষষ্ঠী এক পেয়ালা দিয়ে গেল। কর্নেল পট থেকে কফি ঢেলে দুধ চিনি মিশিয়ে ওর হাতে তুলে দিলেন। হরিবাবু চুমুক দিয়ে বললেন, ওহ স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো স্যার, আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা হরিবাবু, রাধাকৃষ্ণের বিগ্রহ আপনার কিভাবে হাতছাড়া হয়েছিল? হরিবাবু চমকে উঠলেন, গলায় কফি আটকে কাশতে শুরু করলেন, চোখ ঠেলে বেরিয়ে আসছিল, সামলে নিয়ে বললেন, বিগ্রহ স্যার? হ্যাঁ, অ্যাডভোকেট শচীনবাবু আপনাকে বিগ্রহ তরুণবাবুর বাড়িতে কোথাও একটা লুকিয়ে রেখে আসতে বলেছিলেন, কি তাই তো? কর্নেল হেসে আবার বললেন, না না, লুকোবার কিছু নেই, যেটা হবার সেটা তো হয়েই গেছে। স্যার, শচীনবাবু আপনাকে তাই বলেছেন? হ্যাঁ বলেছেন। আপনি কফি খেতে খেতে বলুন, আপনি উত্তেজিত প্লিজ হবেন না। হরিবাবু কফির পেয়ালা টেবিলে রেখে বললেন, কি বলবো স্যার, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়, আমার এখন এই অবস্থা। আমি স্যার অত রাতে ছোটবাবুর বাড়ি ঢোকার তো সাহস পেলাম না। এইটুকুনি বিগ্রহ বেদিতে আটকানো, ব্যাগে ভরা ছিল, তো রাতে বাসায় নিয়ে আমি রেখেছিলাম। দিনের বেলা কোনো এক সময় আমার ইচ্ছা ছিল যে ছোটবাবুর বাড়িতে রেখে আসব, তো সেই রাত্রে শ্যামা আমার বাসায় ছিল। ওই বদমাস শ্যামা কি করে জানি টের পেয়েছিল, আমি স্যার জানি না। ভোরবেলা বাথরুমে গেছি, তারপরে এসে দেখি শ্যামা নেই, বিগ্রহও নেই। কিন্তু শ্যামবাবুর নোট বইটা বিগ্রহর ছবির পিছনে তো পাওয়া গেল, এটা আপনি কি ব্যাখ্যা দেবেন? আমি স্যার সেটাই তো বুঝতে পারছি না। আপনি কফি খান, আর আপনার ভয় কি, নোট বইটা আপনি দিয়ে দিয়েছেন। হরিবাবু আড়ষ্ট হাতে কফির পেয়ালা আবার তুলে নিলেন, তাকে বেশ নার্ভাস দেখাচ্ছিল। কর্নেল বললেন, তা আপনি সকালে গিয়ে শচীনবাবুকে ঘটনাটা জানিয়েছিলেন, কি তাই তো? আজ্ঞে, তো শুনেই তো উনি আমাকে চট থাপ্পড় মেরে অপমান করে তাড়িয়ে দিলেন, পুলিশে দেবেন বলেও তো শাসাচ্ছিলেন, কিন্তু আমি স্যার আসল কথা ফাঁস করে দিতে পারি এই ভেবে অত দূর উনি এগোননি। আচ্ছা হরিবাবু, আপনার নাকের বাঁ পাশের যে জরুলটা, কতদিন আগে আপনি অপারেশন করেছেন? হরিবাবু চমকে উঠে বললেন, জরুল স্যার? হ্যাঁ জরুল। শচীনবাবু বলছিলেন যে আপনার জরুল অপারেশন করাতে উনি আপনাকে বলতেন, আপনি নাকি ভয় অপারেশন করাননি। তো আপনার সেই বরমডিহির গ্রুপ ফটোতে আমি জরুলটা দেখেছি, তা ওটা কবে অপারেশন করালেন? হরিবাবুর নাকের বাঁ পাশে একটুখানি ক্ষতচিহ্ন দেখতে পেলাম, কাল ওটা লক্ষ্যই করিনি। হরিবাবু বললেন, স্যার বছরখানেক আগের কথা, মরিয়া হয়ে অপারেশন করিয়েছিলাম। না ভালোই করেছেন, বড্ড মোটা জরুল ছিল, তা ছবিতে চোখে পড়ছিল। হ্যাঁ স্যার, মাঝে মাঝে ফোড়ার মতো টনটন করত। কফি খান হরিবাবু, আর চিন্তা কি। বলে কর্নেল নিজের পেয়ালা শেষ করে চুরুট ধরালেন, একরাশ ধোয়া ছেড়ে আবার বললেন, আসলে হরিবাবু, শ্যামবাবুর নোটটা আমি কিন্তু খুঁটিয়ে পরীক্ষা করেছি। নোট বইয়ে বিগ্রহ লুকিয়ে রাখার গোপন একটা সূত্র ছিল, আমি সেটার অর্থ উদ্ধার করতে পেরেছি। হরিবাবু চমকে উঠে বললেন, কোথায় লুকানো আছে স্যার, আপনি বুঝতে পেরেছেন? বরমডিহিতে শচীনবাবুর বাড়িতেই ওটা লুকানো রয়েছে। হরিবাবু তাকিয়ে রইলেন নিষ্পলক চাউনি। কর্নেল বললেন, জয়ন্ত এবং আমি নোট বই লেখা ওয়ার্ড গেম থেকে সূত্রটা টের পেয়েছি। জয়ন্ত, তুমি এক কাজ করো তো, হরিবাবুকে একটু সূত্রটা বুঝিয়ে দাও, তোমার সংখ্যাভিত্তিক হিসাবটাও দিও। আমি কর্নেলের কথার লক্ষ্য কি সেটা বুঝতে পারছিলাম না, তবু কর্নেল আমার হাতে প্যাড গুজে দিলে আমি আগের মতো ইংরেজিতে শ্যামবাবুর গ্র্যাব রেয়ার আর্টস বেসড শব্দগুলো সাজালাম, তারপর সংখ্যাগুলো সাজিয়ে ফেললাম, যোগ করে দেখালাম 160 হচ্ছে। এবার কর্নেল বললেন,
দেখুন হরিবাবু, শচীনবাবু বলছিলেন যে বরমডিহিতে নাকি ওর বাড়িতে 2 তলায় মোট 20টা ঘর রয়েছে। তো 160কে 20 দিয়ে ভাগ করলে কি হয়? 8 হয়। তো 8 নম্বর ঘরের মেঝে তাহলে বিগ্রহটা পোতা রয়েছে। হরিবাবু শুকনো হাসি হেসে বললেন, আজ্ঞে স্যার, আমি ওসব সাথে পাচে নেই। শচীনবাবুদের বিগ্রহ ওদের বলুন স্যার, উদ্ধার করে ওনারা পুজো দিক। আমি উঠি স্যার, নমস্কার। হরিবাবু চলে যাওয়ার পর বললাম, ওহ কর্নেল, বেচারাকে খামোকা ভরকে দেওয়ার কি কারণ ছিল বলুন তো? নিরীহ ছাপোষা মানুষ। কর্নেল চুরুটে ধোয়ার মধ্যে বললেন, না জয়ন্ত, আমার থিওরিটা আমি যাচাই করে নিলাম। শুধু এটা জানা গেল না যে শ্যামবাবু নোটবইটা ওখানে কেন রেখেছিলেন। যদি বিগ্রহের সঙ্গে একটা সম্পর্ক থাকে তাহলে, না, মাথা মুন্ডু তো কিছুই বোঝা যাচ্ছে না। তা আপনি কোথায় বেরুবেন জানি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, বেরোবো, চলো, বলে কর্নেল পোশাক বদলাতে ভেতরের ঘরে ঢুকে গেলেন। অধ্যায় 5। যে সময়ের কথা বলছি তখন খবরের কাগজের অফিস থেকে আমি কোনো গাড়ি পাইনি এবং কর্নেল তার লাল রঙের পুরনো ল্যান্ড রোভার গাড়িটিও বেচে দিয়েছেন। তাই কোথাও যেতে হলে ট্রাম, বাস, ট্যাক্সি দুজনেরই সম্বল। তবে আগেই বলেছি, কর্নেলকে কোনো রহস্যময় কারণে কোনো ট্যাক্সি না বলে না। ব্রাবন রোডে যেতে যেতে একখানে ট্যাক্সি থামিয়ে কর্নেল নামলেন। তখন বিকেল 4:45 বাজে। শীতের শেষবেলায় এখনই রাস্তার ধারে আলো জ্বলে উঠেছে, দোকানপাটেও আলো জ্বলছে। কর্নেল মুখ তুলে সাইন বোর্ডে দেখে নিয়ে বললেন, আরে পেয়ে গেছি, এসো জয়ন্ত। আগেই জিজ্ঞাসা করেছি আমরা কোথায় যাচ্ছি, কিন্তু কর্নেল শুধু বলেছেন, আরে এসো তো। এতক্ষণে একটা 7তলা বাড়ির সিঁড়িতে উঠে বিশাল দরজার পর লিফটের সামনে দাঁড়িয়ে কর্নেল বললেন, জয়ন্ত, তরুণ মুখার্জির কোম্পানির অফিস হচ্ছে এটা, আমরা সেখানেই যাচ্ছি। 5তলায় করুণাময়ী ট্রেডিং কোম্পানির অফিস। বেসরকারি বাণিজ্য সংস্থায় কর্মচারীদের দেখেছি ঘাড় গোঁজ করে কাজ করতে হয়। বাঁধা কাজের সময় বলে কিছুই থাকে না, তখনও পুরোদমে কাজ চলছে। কর্নেল একজন বেয়ারাকে তার নেমকার্ড দিলেন। একটু পরে তরুণবাবুর ঘরে আমাদের ডাক পড়ল। বইমাত্রেও দাদার একেবারে উল্টো স্বভাবের মানুষ তরুণ মুখার্জি। বছর 30-32 বয়স, ফিটফাট ধোপদুরস্ত পোশাক এবং স্মার্ট চেহারা, পরনে স্যুটটাই, মুখে পাইপ, ইংরাজিতে সংভাষণ এবং করমর্দন করে আমাদের বসতে বললেন। দেখলাম কর্নেল তার পরিচিত। তরুণবাবু সহাস্যে বললেন, কী ব্যাপার কর্নেল সরকার, আবার কোথাও কোনো ডেড বডি কি দেখলেন নাকি? কর্নেল একটু গম্ভীর হয়ে বললেন, না, আসলে আমি একটা কথা জানতে এসেছি। আবার কথা? ঠিক আছে, বলুন। আচ্ছা, আপনাদের বংশের বিগ্রহ তো রাধাকৃষ্ণের, তো সেই বিগ্রহ সম্পর্কে আপনি একটু প্লিজ কিছু বলুন। তরুণবাবুর মুখে হঠাৎ বিকৃতি ফুটে উঠল। তিনি বললেন, কি বলবো কর্নেল, আমাকে তো দাদা তার বংশের লোক বলে স্বীকারই করেন না। আপনাকে তো বলেছিলাম, ছাত্রাবস্থায় আমাকে এবং মাকে ওই ভদ্রলোক আমার পৈতৃক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। অনেক লড়াই করে তবে আমি এই অবস্থায় আজকে পৌঁছেছি। আপনাকে তো আমি এও বলেছিলাম যে প্রকাশ্য আদালতে উনি আমার মাকে আমার বাবার বিবাহিতা স্ত্রী বলে কোনোদিনই মানতে চাননি। প্লিজ মিস্টার মুখার্জি, আমি আপনাদের ব্যক্তিগত ব্যাপারে কিন্তু প্রশ্ন তুলতে আসিনি এখানে। আমি বিগ্রহ সম্পর্কে আপনার কাছে কিছু তথ্য সংগ্রহ করতে এসেছি। প্লিজ কিছু আপনি জানলে আমাকে একটু জানান। কিন্তু এ ব্যাপারে আপনি আমাকে তো কিছু জানাননি। আপনি জিজ্ঞাসা করেননি তাই আমি কিছু বলিনি। ঠিক আছে, আমি এখন জিজ্ঞাসা করছি, আপনি বলুন। তরুণবাবু গুম হয়ে বললেন, তা আপনারা কফি খাবেন না চা? না না, কিছু খাবো না, আপনি প্লিজ বিগ্রহ সম্পর্কে বলুন। হরি গাঙ্গুলি নামে দাদার একজন ক্লার্ক ছিল। তরুণবাবু বলতে বলতে থেমে গেলেন। কর্নেল বললেন, কি হলো বলুন। না, আসলে আমি গোপন করতে চাইছি না। তরুণবাবু একটু ইতস্তত করে বললেন, আমাকে দাদার লিগ্যাল লড়াইয়ের প্ল্যান সম্পর্কে সে আগাম খবর পাচার করতো, তাকে আমি টাকাও দিতাম। তো তার এক আত্মীয়াকে আমার ফার্মে আমি চাকরিও দিয়েছিলাম। তো শ্যামসুন্দর ছিল তার নাম। আরে,
আপনি তো দেখছি জানেন। হ্যাঁ, আমি জেনেছি, আপনি বলুন। দেখুন কর্নেল, সেটা অনেক বছর আগেকার কথা। হঠাৎ একদিন কাগজে আমি পড়লাম যে ভবানীপুরে আমাদের পৈতৃক বাড়ি থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ চুরি গেছে। মা তখন বেঁচে নেই। আমি তো বিচলিত হয়ে উঠলাম। ওই বিগ্রহ নাকি স্বয়ং শ্রীচৈতন্যের আশীর্বাদ। হ্যাঁ, শুনেছি। আপনার দাদার সঙ্গে আমি দেখা করেই আপনার কাছে এসেছি। তো কদিন পরে হরি এসে একটা সাংঘাতিক কথা বলল যে দাদা নাকি নিজেই বিগ্রহ চুরি করে আমাকে ফাঁসানোর জন্যে তার হাত দিয়ে আমার বাড়িতে পাচার করতে চেয়েছিলেন। তো সেই বিগ্রহ হরির ঘর থেকে চুরি গেল। হরির বাসাতেই শ্যামসুন্দর থাকতো। সে নাকি পালিয়েছে বিগ্রহ নিয়ে। শ্যামবাবু হরিবাবুর বাসায় থাকতেন? হ্যাঁ, শ্যাম সেখান থেকেই তো আমার অফিসে কাজ করতে আসতো। তবে দেখুন, এর সত্য মিথ্যা আমি বলতে পারবো না। কিন্তু হরিবাবু তো আমাকে অন্য কথা বলেছেন, যে শ্যামবাবু নাকি বাউন্ডুলে ছিলেন এবং মাঝে মধ্যে ওর বাসায় হাজির হতেন। তরুণবাবু রুষ্ট মুখে বললেন, কর্নেল, হরি বড্ড প্যাঁচালো স্বভাবের লোক। আর হবে না কেন? হাড়ে হাড়ে প্যাঁচালো বুদ্ধির এক আইনের কারবারির সঙ্গদোষে সেও তো ওই রকম হয়ে পড়েছিল নাকি? তারপরে কি হলো বলুন। ব্যাপারটা তো বিশ্বাস করতে বাধ্য হলাম। শ্যাম তারপর থেকে তো উধাও। এবার আমার অফিসে আসছে না দেখে তো আমি বুঝলাম যে হরি ঠিক কথাই বলেছে। তারপর এতগুলো বছর চলে গেল, শ্যামের তো আর পাত্তা নেই। তা হরিবাবু কি আপনার কাছে আসেন? না, তার সম্পর্কে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। এলেও তার সঙ্গে আমি দেখা করব না। আচ্ছা, সে এখন কোথায় আছে আপনি জানেন? মানে সে কি করে? আসলে পাইকপাড়ায় ওই বাসাতেই উনি রয়েছেন। আলিপুর কোর্ট চত্বরে স্বাধীনভাবে টাইপিংয়ের কাজ করেন। তরুণবাবু আস্তে আস্তে বললেন, কিন্তু আপনি আমাদের ব্যাপারে ইন্টারেস্টেড কেন? দেখুন, আপনাকে তো আমি বলেছিলাম যে বরমডিহিতে আপনাদের বাড়িতে। হ্যাঁ, আপনি বলেছিলেন, কিন্তু বাড়িটার ভুতুড়ে বলে কিন্তু একটা বদনাম আছে কর্নেল। আমি যে মামলা লড়ছি তা ওই নিছক পোড়ো বাড়ির জন্যে কিন্তু নয়। আমার মায়ের সম্মান রক্ষার জন্যে। সেটা আপনার বোঝা উচিত। আমি বুঝি মিস্টার মুখার্জি। আসলে আমি আগে ওই ভৌতিক রহস্য সম্পর্কে আগ্রহী ছিলাম। তো এবার আমি বিগ্রহ চুরি এবং শ্যামবাবুর অন্তর্ধান সম্পর্কে আগ্রহী। আমার ধারণা এই ঘটনাগুলোর মধ্যে একটা যোগসূত্র কিন্তু রয়েছে। তরুণবাবু ঘড়ি দেখে বললেন, ওয়াল, কর্নেল সরকার, আমার সহযোগিতা আপনি সবসময় পাবেন। তো বিগ্রহ উদ্ধার করলে আমি আপনাকে। হাত তুলে কর্নেল বললেন, পুরস্কৃত করবেন তো মিস্টার মুখার্জি? না, দেখুন, আমার কিন্তু একটা স্বভাব আছে যে রহস্য ফাঁস করা হচ্ছে আমার একটা হবি। যাই হোক, আচ্ছা, শ্যামবাবু আপনার এখানে তো কর্মচারী ছিলেন, তো তার কোনো ছবি কি আপনার এখানে রয়েছে? হ্যাঁ, থাকা তো সম্ভব। জাস্ট আ মিনিট। বলে তিনি টেবিলে সুইচ টিপে পেয়ারাকে ডাকলেন। সে এসে সালাম দিলে তিনি বললেন, অবনীবাবুকে বুলাও। একটু পরে একজন বয়স্ক ভদ্রলোক চেম্বারে ঢুকে আড়ষ্টভাবে দাঁড়ালেন। তরুণবাবু তাকে বললেন, আচ্ছা অবনীবাবু, ওই শ্যামসুন্দর, আই মিন ওই যে ক্লার্ক, মানে যে নিপাত্তা হয়ে গিয়েছিল। অবনীবাবু বললেন, আপনি স্যার শ্যামসুন্দর ভট্টাচার্যের কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা, তার কোনো ছবি কি অফিসে রয়েছে? মানে থাকা তো উচিত। পার্সোনাল ডিপার্টমেন্টের ফাইলে খুঁজলে আপনি নিশ্চয়ই পাবেন। তবে 7-8 বছর আগেকার ফাইল কিন্তু আপনাকে ঘাঁটতে হবে। বেশ খানিকটা সময়ও লাগবে কি, তাই তো? স্যার, একটা গ্রুপ ফটোতে শ্যামবাবুর ছবি কিন্তু রয়েছে। তাই নাকি? তো দেখুন তো। আমার কিন্তু এখনই চাই, আমি একটু বেরোবো। অবনীবাবু বেরিয়ে গেলেন। তারপর 2 মিনিটের মধ্যে একটা প্রকাণ্ড বাঁধানো গ্রুপ ফটো ঝাড়তে ঝাড়তে ঘরে ঢুকলেন। বললেন, স্যার পিছনের সারিতে ওই যে, হ্যাঁ স্যার, দাঁড়ানো বাঁদিকে থার্ড ম্যান। হ্যাঁ স্যার, এই যে ইনি। ওকে দেখান। বলে তরুণবাবু কর্নেলের দিকে আঙুল তুললেন। কর্নেল ছবিটা দেখার পর বললেন, হুম, একটা অনুরোধ আপনাকে করব মিস্টার মুখার্জি, প্লিজ। এটা আমার এক রাত্রির জন্য কিন্তু দরকার। আপনি আগামীকাল অফিস খোলার সময় ছবিটা ফেরত পাবেন, আমি কথা দিচ্ছি আপনাকে। তা কি করবেন ওটা নিয়ে? আসলে আমার ক্যামেরা এবং নিজস্ব ডার্ক রুম রয়েছে। শ্যামবাবু ছবিটা থেকে একটা পোর্ট্রেট করে নেব আমি। কিন্তু কেন বলুন তো? দেখুন, আপনার পূর্বপুরুষের ঐতিহাসিক বিগ্রহ উদ্ধারের জন্যে শ্যামবাবুর ছবিটা আমার কাছে থাকা কিন্তু দরকার। একটু ইতস্তত করে তরুণবাবু বললেন, ঠিক আছে, নিয়ে যান। শুনুন অবনীবাবু, এক কাজ করুন, ছবিটা ওকে কাগজে ভালো করে একটু প্যাক করে দিন।
কিছুক্ষণ পর ছবিটা বগলদাবা করে কর্নেল বেরুলেন। রাস্তায় তখন যানবাহনের জ্যাম, আলো আরও ঝলমল হয়েছে। এবার আমরা বাসে চেপে স্প্ল্যানেড এবং সেখান থেকে ভিড়ে ঠাসা ট্রামে চেপে ইলিয়াট রোডে পৌঁছালাম। সারা পথ আমার কিন্তু বেশ গা ছমছম করছিল। কেউ যেন হঠাৎ ছবিটা কেড়ে নিয়ে পালাবে মনে হচ্ছিল। কেন কেড়ে নিয়ে পালাবে তা অবশ্য আমি বুঝতে পারছিলাম না, তবে আশঙ্কায় বুক আমার কাঁপছিল। প্রত্যেকটা যাত্রীর গা ঘেঁষে দাঁড়ানো বেশ সন্দেহজনক মনে হচ্ছিল। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে ভয়টা কেটে গেল। কর্নেল ষষ্ঠীকে কফি করতে বলে ওর স্টুডিওতে ঢুকলেন। ওখানে ওর আরেক হবির নিদর্শন। নানা জায়গায় তোলা পাখি, প্রজাপতি, অর্কিড, ক্যাকটাসের ছবি নিজেই উনি ডেভেলপ ও প্রিন্ট করেন। এমনকি ওর একটা পোর্টেবল স্টুডিও রয়েছে বলা চলে। কতবার ডেভেলপ প্রিন্টের সরঞ্জাম বয়ে নিয়ে নানা জায়গায় পাড়ি জমান, তখন কোনো বাংলোর বাথরুম ও ডার্ক রুমে পরিণত হয়। প্রায় আধ ঘন্টা পরে কর্নেল বেরিয়ে এসে ড্রয়িং রুমে ঢুকলেন। বললেন, জয়ন্ত, খুব পাকা ফটোগ্রাফারের কিন্তু তোলা ছবি, নেগেটিভটা বেশ ভালোই আসবে আমি আশা করছি। পাসপোর্ট ফটোর সাইজে ফিগারটা আমি আনলাম। আমি বললাম, ওহ কর্নেল, আমি খুব টায়ার্ড, এবার আমি বাড়ি ফিরবো। ঠিক আছে জয়ন্ত, তুমি কিন্তু কাল সকালে এসো, একটা রহস্য সম্ভবত ফাঁস হবে। তাই নাকি? কোন রহস্য কর্নেল? কর্নেল হেসে বললেন, সকালে এলে তুমি টের পাবে জয়ন্ত। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানে শেষ হলো। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। আপনারা সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন। নমস্কার।